নমস্কার, ব্রেকিং দ্য সাইলেন্সে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি এইডস একটি মারণ ব্যাধি, কিন্তু এই এইডস নিয়ে সব মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের স্টিগমা কাজ করছে, যে জন্য এইডস নিয়ে কেউই কথা বলতে চায় না। তাই চলুন আজ আমরা আলোচনার মাধ্যমে সব ধরনের কুসংস্কার, সব ধরনের কুভাবনা শেষ করি এবং আমরা এর সম্বন্ধে ভালোভাবে সচেতন হই। আজ আমরা খুবই আনন্দিত, আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যারকে। তিনি এইচওডি মাইক্রোবায়োলজি, এজিএমসি এবং জিবিপি হসপিটালে। ওয়েলকাম স্যার। নমস্কার স্যার। আমরা প্রত্যেকেই জানি যে এইডস বর্তমানে খুবই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এইডস নিয়ে আমরা কোনোই কথা বলতে চাই না। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কাউন্সিলিংয়ের গুরুত্ব কতটা? যে এইচআইভি পেশেন্ট হওয়া, পজিটিভ হওয়ার পরও মানুষ কথা বলতে চায় না বা কাউন্সিলিং নিতে চায় না, তো কাউন্সিলিংয়ের গুরুত্বটা আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, কাউন্সিলিং ব্যাপারটা আমরা সবাই জানি এবং আমরা বিভিন্ন লেভেলে কাউন্সিলিং শব্দটা ব্যবহার করি। যেমন আমরা যারা প্যারেন্টস, মা বাবা, ছেলেদের কাউন্সিলিং করি, ওরা যাতে ঠিকমতো পড়াশোনা করে, ওদের লাইফে যাতে যা গোল আছে সেটা অ্যাচিভমেন্ট করে। তো জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা থাকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কেন এইচআইভিতে কাউন্সিলিং। তো আমি যদি একটু এইচআইভির প্রেক্ষাপটে যাই, এইচআইভির জন্মলগ্ন যদি আপনি দেখেন যে 1980-তে যখন এই ভাইরাসটা আবিষ্কার করা হয়, প্রথমে এই ভাইরাসটার অস্তিত্ব পাওয়া গেছিল কিছু সমকামী ব্যক্তি, যারা মেল যেটাকে আমরা বলি, এই সমকামী ব্যক্তিরা বিভিন্ন ধরনের ইনফেকশনে ভুগছিল। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফেকশন ছিল, ওরা নিউমোনিয়াতে ভুগত। তো নিউমোনিয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে ওদের রক্তে এই জীবাণুটার সন্ধান পায়, যেটা প্রথম পাওয়া যায়, এবং তারপরে যখন এটা ভাইরোলজিস্টরা বসে যখন এটা আইডেন্টিফিকেশন করে তার নাম দেওয়া হয় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেই ভাইরাসটা আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে নষ্ট করে দেয়। তো জন্মলগ্নে কিন্তু ভাইরাসটা একটা স্টিগমা নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে। তো যার ফলে এই ভাইরাসটার প্রতি আমরা যখন আস্তে আস্তে এটা যখন আমাদের দেশও ছড়াতে থাকলো, 1986 সালে আমাদের দেশে প্রথম পাওয়া যায়, এবং আমাদের এই যে প্রোগ্রামগুলো আমাদের শুরু হয় কিন্তু 1985 থেকে শুরু হয়। আর 80 সালে ভাইরাসটা আবিষ্কার হয়েছিল, 85 থেকে 91। আর এই যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু সারা ভারতবর্ষে 1997 সালে শুরু হয়। তো কাউন্সিলিংটার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে কথাটা ব্যবহার করি যে এইচআইভি এবং এইডস, এই দুটো কিন্তু সমর্থক না। এইচআইভি হচ্ছে যখন আমার শরীরে ভাইরাসটা প্রবেশ করে, সেটা হচ্ছে এইচআইভি ইনফেকশনটা যখন একটা রোগে পরিণত হয়, যখন নানা উপসর্গ শরীরে দেখা দেয়, তখন এটাকে ওই স্টেজটাকে বলি আমরা এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখন এটাতে এই রোগটার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আজকে আমার শরীরে এইচআইভি ঢুকেছে, এবং আপ টু 7 to 8 or 8 to 10 ইয়ার্স, 8 থেকে 10 বছর অবধি আমি যদি কোনো পরীক্ষা না করাই, আমি যদি কোনো ট্রিটমেন্টও না নিই, আমার কিন্তু কিচ্ছু হবে না। আমি এটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক পিরিয়ড। সো এই অ্যাসিমটোমেটিক পিরিয়ডে আমি কিন্তু আমার ভেতরে কিন্তু ভাইরাস আছে। আমি যদি কাউকে যদি না বলি বা আমি যদি টেস্ট না করাই, তাহলে কিন্তু আমি এই ভাইরাসটা ছড়িয়ে যাব, ট্রান্সমিশন করব ভাইরাসটা। এটা হচ্ছে এইচআইভির সবচেয়ে মারাত্মক দিক। আজকে যেটা বললেন যে আজকের যে অনুষ্ঠানের যে মেইন যে হেডলাইন্স, যে ব্রেকিং দ্য সাইলেন্স, এখানেই সাইলেন্স ব্রেক করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে এই 8-10 বছর পিরিয়ড যার মধ্যে এইচআইভি আছে, এখন কার মধ্যে আছে কার মধ্যে নাই কি করে বুঝবো? সেটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে এটাকে আমরা বলি হাই রিস্ক ইন্ডিভিজুয়াল, মানে কাদের ক্ষেত্রে প্রবণতাটা বেশি থাকে তাদের আমরা প্রথম টার্গেট করি। কাদের প্রবণতা বেশি থাকে? যারা ফিমেল সেক্স ওয়ার্কার, যারা
মেল সেক্স মেল, যারা ট্রান্সজেন্ডার, যাদেরকে আমরা হিজড়া বলি, যারা আপনার লং ডিস্টেন্স ট্রাক ড্রাইভার। আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে যারা 6 মাসের বেশি বাড়ির বাইরে থাকে, কর্মসূত্রে হোক ব্যবসায়িক সূত্রে হোক, তাদেরকে কিন্তু আমরা হাই রিস্ক গ্রুপ বলছি। আচ্ছা, ঠিক আছে। এবং এই হাই রিস্ক গ্রুপের মধ্যে একটা শ্রেণী আছে, ওদের নির্দিষ্ট জায়গা আছে, যেমন সেক্স ওয়ার্কারদের একটা ডেফিনিট জায়গা থাকে, হ্যাঁ, যেটা আমাদের বিভিন্ন সরকারের তরফ থেকে অনেক সময় অনেক স্টেটে আছে, যদি আমাদের স্টেটে এমন নেই। কিন্তু আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে যারা মাইগ্রেন্ট পপুলেশন বা যারা লং ডিস্টেন্স ট্রাক ড্রাইভার, এদেরকে বলি আমরা ব্রিজ পপুলেশন। ব্রিজ পপুলেশন মানে এরা নর্মাল মানুষ এবং যারা হাই রিস্ক, ওদের মধ্যে কিন্তু সেতু বন্ধন করে। যেমন একজন ট্রাক ড্রাইভার, উনি ডেইলি 8 ঘন্টার বেশি ট্রাক ড্রাইভ করছেন, বাইরে যাচ্ছেন, রাতটা কোথাও কাটাচ্ছেন, সেখানে গিয়ে উনি প্র্যাকটিস করছেন, আনসেফ সেক্স প্র্যাকটিস করছেন, উনি ইনফেক্টেড হলেন। ইনফেক্টেড হলে তো আর কোনো সিমটম হবে না, আমি যেটা বললাম। উনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে হি ইজ বিহেভিং লাইক এ নর্মাল ইন্ডিভিজুয়াল। ওনার স্ত্রী ওনাকে বিশ্বাস করছেন, করে দে আর হ্যাভিং দেয়ার রিলেশনশিপ। তারপরে কি হচ্ছে, স্ত্রী আক্রান্ত হচ্ছে স্বামীর থেকে। আচ্ছা স্যার, এখানে একটা বিষয় আমি জানতে চাইবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন স্পাউস ইনফেক্টেড, তো সেই ক্ষেত্রে তখন তারা কিভাবে মানে চলাচল করবে, দৈনন্দিন জীবনে চলাচল সেটা করবে? আসছি, আমি সেই প্রসঙ্গে আসছি। আমি আগের ব্যাপারটা একটু সেরে নিই। তো এমনিতে করে তাহলে কি হলো, হাই রিস্ক থেকে কিন্তু এখন একটা নর্মাল পপুলেশন আসলো, যে হাউসওয়াইফ, যে হোম মেকার, যে বাড়িতে আছেন, উনি কিন্তু ইনফেক্টেড হলেন। তো আমি ট্রাক ড্রাইভার, আমিও জানলাম না আমার স্ট্যাটাস, আমি টেস্ট করালাম না, আমি আমার স্ত্রীকে এটা দিলাম, ট্রান্সমিট করলাম। আমার স্ত্রী প্রেগনেন্ট হলো, আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যখন আমার একটা বাচ্চা হলো, সেই বাচ্চা জন্মসূত্রে এইচআইভি নিয়ে জন্মগ্রহণ করলো। এই যে চেইনটা, এই চেইনটা যদি আমরা ব্রেক না করতে পারি, তাহলে কিন্তু কোনোদিন আমরা এইচআইভি এপিডেমিক বন্ধ করতে পারবো না। তো সেই জন্য যে কাউন্সিলিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে এনকারেজ করা। কাউন্সিলিং হচ্ছে কোথায় হয়, যেখানে এইচআইভি টেস্টিং হয়। টেস্টিংয়ের মধ্যে প্রথম থিংস হলো একটা ক্লায়েন্ট, আমরা ওদেরকে ক্লায়েন্ট বলি, একটা ক্লায়েন্ট প্রথম যখন একটা কাউন্সিলিং সেন্টারে যায়, ফার্স্ট কন্ট্যাক্ট আসে কাউন্সিলারের সঙ্গে, সেটাকে বলা হয় প্রি টেস্ট কাউন্সিলিং। প্রি টেস্ট কাউন্সিলিং করে, প্রি টেস্ট কাউন্সিলিং কী করা হয়, প্রি টেস্ট কাউন্সিলিংয়ে ওনার প্রবলেমটা জানা হয়, কেন উনি এসছেন, কী প্রবলেম, ওনার বিহেভিয়ার কেমন, কি করছেন। তারপরে ওনাকে ইনফরমেশান দেওয়া হয়, এইচআইভি সম্বন্ধে ইনফরমেশান দেওয়া হয়, এইচআইভি সার্ভিস বেনিফিটগুলো সম্বন্ধে ইনফরমেশান দেওয়া হয়। এগুলো দেওয়ার পরে ওনার থেকে একটা কনসেন্ট নেওয়া হয়। কনসেন্ট নিয়ে তারপরে টেস্টিং করা। ঠিক আছে, টেস্টিং করার পরে টেস্ট রেজাল্টটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। পজিটিভ হলেও ওকে পোস্ট টেস্ট কাউন্সিলিং করা হয়, নেগেটিভ হলো পোস্ট টেস্ট। এখন কোশ্চেন করতে পারে নেগেটিভ হলে আবার কাউন্সিলিং কেন? নেগেটিভ হলে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা, কারণ লোকটা তো ধরুন ট্রাক ড্রাইভার, উনি তো হাই রিস্ক প্র্যাকটিস করছেন, সেখানে পোস্ট টেস্টে ওনাকে সতর্ক করে দেওয়া হয় যে আপনি এই যাত্রায় আপনি নেগেটিভ, কিন্তু দ্যাট ডাজ নট মিন দ্যাট আপনার ভবিষ্যতে পজিটিভ আসবে না, যদি না আপনি আপনার চারিত্রিক পরিবর্তন করেন। এই যে বিহেভিয়ার, এটাকে বলি আমরা বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন। মানে একটা মানুষের যে প্র্যাকটিস, ওনার যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, তার থেকে ওনাকে সরিয়ে আনা, তার সুফল এবং কুফল সম্বন্ধে তাকে বলে তাকে যাতে সতর্ক করা, সো দ্যাট উনি ওনার বিহেভিয়ার চেঞ্জ করে, যাতে আমার ট্রান্সমিশনের চেইনটা ব্রেক হয়। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কাউন্সিলিংয়ের উদ্দেশ্য হচ্ছে একদিকে হচ্ছে টু ব্রেক দ্য চেইন অফ ট্রান্সমিশন, নাম্বার 2 হচ্ছে যে পজিটিভ আসলো তার কিন্তু কেয়ার অ্যান্ড সাপোর্ট। কারণ যেই এইচআইভি পজিটিভ আসলো, সে কিন্তু একটা স্টিগমা ডিসক্রিমিনেশনের ভোগে। আজকে যে এইডসের যে আমাদের যে মানে ভবিষ্যতের যে আমাদের যে গোলগুলো আছে, একটা ইম্পর্টেন্ট গোল হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন। আমরা স্টিগমা এবং ডিসক্রিমিনেশনকে শূন্য পর্যায়ে আনতে চাই, কিন্তু যেটা এখনও আমাদের এখানে প্রবল। তা আমরা যত বেশি না এর সম্বন্ধে কথা বলবো, যত বেশি না এটা নিয়ে আমরা বেরিয়ে আসবো, তত বেশি কিন্তু স্টিগমা এবং ডিসক্রিমিনেশন থাকবে। সেকেন্ড কোশ্চেন আপনি বলেছেন যে এদের বলি আমরা সেরো ডিসকর্ডেন্ট কাপল। ধরুন আমরা অনেক ক্ষেত্রে পাই যে হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ নেগেটিভ, বা
উল্টোটা, যে ওয়াইফ হয়তো কোনো কারণে পজিটিভ আছে, হাজব্যান্ড নেগেটিভ আছে। এদের ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় পার্টনার কাউন্সিলিং। পার্টনার কাউন্সিলিং মানে ধরুন হাজব্যান্ড পজিটিভ এলো, তখন আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে ওনাকে কনভিন্স করি আপনি আপনার মিসেসকে নিয়ে আসবেন, ঠিক আছে? মিসেসকে নিয়ে আসলে এবং ওনাকে কাউন্সিলিং ওইভাবেই করা হয় যাতে উনি মোটিভেটেড থাকেন মিসেসকে আনার জন্য। আনার পরে সামনাসামনি আমরা কথা বলি এবং সেই ক্ষেত্রে মিসেস কীভাবে চলবে, ওদের যে রিলেশনশিপ কীভাবে চলবে সেই নিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিং করা হয়। প্লাস রেগুলার যে ওনার যে কন্ট্যাক্ট, এই যে মিসেস ওনার কন্ট্যাক্ট, সো এই কন্ট্যাক্ট রেগুলার টেস্টিংয়ের যে প্রয়োজনীয়তা, যাতে আমরা আর্লি ডিটেকশন করতে পারি এবং যেটা বললাম সেম আবার মিসেস থেকে যাতে পরবর্তী প্রজন্মে সেটা না যায়, সেই চেইনটাকে ব্রেক করার জন্য হচ্ছে কাউন্সিলিং। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট রোল অফ কাউন্সিলিং ইন স্যারো ডিসকর্ডেন্ট কাপল। তো স্যার মানে কাউন্সিলিং তো মানে আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে যারা কাউন্সিলিং করে তাদের কি ধরনের স্কিলস মানে থাকা দরকার বা ডেভেলপ করতে পারে? ইয়েস, তো কাদেরকে ইউজুয়ালি কাউন্সিলিং মানে কাউন্সিলর হিসাবে যাদের আমরা নিযুক্ত করি ওদের যাতে এটা মানে সোশ্যোলজির একটা ব্যাকগ্রাউন্ড থাকে, হিউম্যান সাইকোলজি যাতে বুঝতে পারে। এ কাউন্সিলর শুড হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল, যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে আপনি একটা প্রবলেম নিয়ে আমার কাছে এসছেন, আপনার এই প্রবলেমটা যাতে আমি সলভ করতে পারি বা রাস্তা দেখাতে পারি সলিউশনের, সেক্ষেত্রে আপনি সব কিছু আমাকে তখনই বলবেন যখন আপনার মানে আমার প্রতি আপনার বিশ্বাসটা সৃষ্টি হবে। এই যে কনফিডেন্সিয়ালিটি, এই যে কনফিডেন্স, দিস ইজ নোন এজ দ্য ট্রাস্ট ডেভেলপমেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ কাউন্সিলর ইজ ওনার ব্যবহার এমন হবে, ওনার কমিউনিকেশন এমন হবে সো দ্যাট দ্য পেশেন্ট গেটস কনভিন্সড যে আসে না উনি সেফ, ওনার কাছে আমি সব শেয়ার করতে পারবো, আমি সব খুলে বলবো ওনার কাছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি অফ ইট। সেকেন্ড হলো কাউন্সিলর শুড বি এ গুড লিসেনার, যে আমি একটা কিছু বলছি, আপনি মোবাইল নিয়ে চ্যাট করছেন, আমার কথা পাত্তা দিচ্ছেন না, বারবার হোয়াটসঅ্যাপ করছেন বা কল অ্যাটেন্ড করছেন, আর তখন আমার কি ধারণা হবে যে আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। সো লিসেনিং, আমি কিছু একটা বলছি, না আর বলতে হবে না, ঠিক আছে থাকেন, হ্যাঁ, এই যে বলে যে আমরা থামিয়ে দিই, যে জিনিসটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হয় কাউন্সিলিং। সো হি শুড বি এ গুড, সো এক নম্বর হচ্ছে গুড কমিউনিকেটর হতে হবে, গুড লিসেনার হতে হবে, বিহেভিয়ার শুড বি ভেরি পোলাইট, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হি শুড নট বি জাজমেন্টাল, যে আমি হয়তো আনসেফ সেক্স প্র্যাকটিস করেছি, আমার হয়তো মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, আমি হয়তো আইভি ড্রাগ নিই, আপনি কেউ না আমাকে বলার যে আপনি কেন আইভি ড্রাগ নিতে গেলেন, আপনি কেন ওই জায়গায় গেলেন, আপনি কেন এটা তো আপনি ঠিক করেননি, আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটা বলার আপনি কেউ না, সেটাকে বলা হয় নন জাজমেন্ট। আমি যা বলছি আপনি শুনবেন, শুনে আপনি বলবেন যে ঠিক আছে আপনি যা করেছেন, এখন এটার থেকে বেরোতে হলে আপনাকে এক নাম্বার হচ্ছে টেস্ট করে দেখতে হবে আজ অবধি আপনার ইনফেকশনের স্ট্যাটাস, সেকেন্ড হচ্ছে আপনাকে আস্তে আস্তে ইউ হ্যাভ টু গো টুয়ার্ডস, এক নাম্বার হচ্ছে সিঙ্গেল সেক্স পার্টনার, 2 নাম্বার হচ্ছে সেফ সেক্স প্র্যাকটিস। অথবা আমি যদি আইভি ড্রাগ নিই তাহলে আমার আজকাল যে ওপিয়াম সাবস্টিটিউট সেন্টার আছে, আমার সারা ত্রিপুরা রাজ্যে এখন ওপিয়াম সাবস্টিটিউট সেন্টার এবং লিঙ্ক সেন্টার আছে, সেখানে আমি লিঙ্ক করিয়ে দেবেন। সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কাউন্সিলর ইজ কানেক্টিং টু দ্য ইন্ডিভিজুয়াল। মানে আমি টেস্ট করাতে এসছি, আমার টেস্ট রেজাল্ট এসছে, নেগেটিভ এসছে, পজিটিভ এসছে, তখন মানে আপনি আমাকে বলে দেবেন যে আমি কোথায় এটা ট্রিটমেন্ট পাবো, কতদিনের ট্রিটমেন্ট নিতে হবে, সাপোর্ট আমার কি হবে, আর আমি কোথায় আমাকে লিঙ্ক করাবেন। আমার কাশি হচ্ছে, আমার টিবির টেস্ট করা দরকার, আমার বেশি খিদে পাচ্ছে, ওয়েট লস হচ্ছে, ডায়াবেটিস টেস্ট করা দরকার। এই যে লিঙ্কিং বা কানেকশান করা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো কাউন্সিলর প্লেজ এ ভেরি ভাইটাল রোল। দ্য কাউন্সিলর হচ্ছে এই প্রোগ্রামের একটা লাইফলাইন, একটা মেরুদণ্ড, কারণ উনি কনভিন্স করতে পারবেন, উনি আমাদের বিহেভিয়ার চেঞ্জ করতে পারবেন, উনি আমাদের উদ্বুদ্ধ করতে পারবেন যে আমি আমার কন্ট্যাক্ট, আমার ফ্যামিলি মেম্বার, এবং উনি আমাদের উৎসাহিত করবেন যে যাতে আমরা বেশি করে এই মধ্যে। আজকে কেউ বুক ফুলি এখনও বলে না যে আমার এইচআইভি আছে, ঠিক আছে? আমরা চাইছি যে পজিটিভ পার্সনরা এগিয়ে আসুক, এগিয়ে এসে, কারণ আমাদের এখানে একটা আছে, ওদের নেটওয়ার্ক আছে, PLHIV নেটওয়ার্ক বলি, যে ওরা এগিয়ে আসুক, ওরা বলুক হ্যাঁ আমি এইচআইভি নিয়ে আছি, আমি ভালো আছি, আমি সমাজের সবার সঙ্গে মিশছি, আমি অফিসে যাচ্ছি, আমি কাজ করছি, সো দ্যাট স্টিগমা এবং ডিসক্রিমিনেশন না থাকে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়,
সেটা হচ্ছে ধরুন একটা পরিবারে একটা ছেলে বা মেয়ে, অল্প বয়সী ছেলে বা মেয়ে, সে এইচআইভি পজিটিভ হয়েছে। তো সেটা মানে কি ধরনের লক্ষণের মাধ্যমে তার পরিবারের বাবা মা এটা জানতে পারবে, বা সেইভাবে মানে কিভাবে ওর কাউন্সিলিং করা যেতে পারে আর কি? সেক্ষেত্রে প্রথমে আমি বললাম যে এইচআইভি ইনফেকশন এমন একটা ভাইরাস যেটা 8 থেকে 10 বছর অবধি কিচ্ছু বোঝা যায় না। তাহলে আমি তো নর্মাল আছি, কিন্তু আমার ফ্যামিলি যদি মানে আমাকে যদি ফলো করে, তাহলে ওরা আমার বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু দেখবে, আমার চারিত্রিক পরিবর্তন দেখবে। কারণ আমি যদি ড্রাগ নিই, কেউ যে ড্রাগ নেয় তার ফ্যামিলির মানুষ বুঝতে পারেনি সেটা যদি বলি, তা আমরা বলবো এটা অ্যাবসার্ড, তার মানে ফ্যামিলি ওকে ঠিকমতো নজর দিচ্ছে না। ঠিক আছে, কারণ ওর বিহেভিয়ারাল চেঞ্জ হবেই। ও হঠাৎ ইরিটেটেড হয়ে যাবে, হঠাৎ দেখবেন ঝিমুচ্ছে, বা ইভেন সে যদি মাল্টিপল পার্টনার থাকে সেটাও মানে তো ওর সঙ্গে ওপেনলি কথা বলতে হবে। ওর যদি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ থাকে ওর সঙ্গে, দ্যাট ইজ নোন এজ ফ্যামিলি কাউন্সিলিং। যে আমরা ফ্যামিলির লোকরা, মা বাবা জিজ্ঞেস করে, বাবা তোর কী হয়েছে, কেন তুই কেন এমন করছিস, তুই তো এমন ছিলি না। যখন ও খুলে বলবে কোনো দিন, তখন ওকে টেস্ট করানো, ওকে প্রপার জায়গায় নিয়ে যাওয়া, টেস্ট করিয়ে তার টেস্ট রেজাল্ট সম্বন্ধে জানা, টেস্ট যদি নেগেটিভ আসে ওকে ওই জিনিসগুলোর থেকে সরিয়ে আনা। এটা হচ্ছে ফ্যামিলির মেইন রোল। আর সেই ক্ষেত্রে মানে নিউট্রিশনের ভূমিকাটা কীরকম? নিউট্রিশনের ক্ষেত্রেও কি কোনো ধরনের কাউন্সিলিং করতে হয়, বা ওই বিষয়টা যদি বলেন। দেখুন, আমরা বলি যে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা এবং খাদ্য এবং প্রতিরক্ষা একে অপরের পরিপূরক। কোভিডের দিনগুলো যদি মনে রাখেন, তখন আমরা সেম কথা বলতাম যে যত বেশি নিউট্রিশন নাও, যত বেশি গুড ফুড, গুড নিউট্রিশন, গুড সাফিসিয়েন্ট ফ্লুইড, এগুলি খেলে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা খুব স্ট্রং থাকে। সো এই ভাইরাসটা কিন্তু আমাদের প্রতিরোধ সিস্টেমকে অ্যাটাক করে। আমার যখন ডিফেন্স যদি নষ্ট হয়ে যায়, তাহলে নানা রোগ জীবাণু আমাদের মধ্যে ঢুকে আমাদের যে আক্রান্ত করে, এবং আমরা এটার এইডসে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে নিউট্রিশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং নিউট্রিশনাল সাপোর্ট, এই যে সুষম খাদ্য খাওয়া, ব্যালেন্স ডায়েট খাওয়া এবং হেলদি ডায়েট খাওয়া, ইট হ্যাজ গট এ বিগ রোল ইন এইচআইভি ম্যানেজমেন্ট। তো স্যার, মানে আমরা জানি যে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, এটা তো খুবই পুরনো একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম এখন তার ফেজ 5-এ আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে কাউন্সিলিং এর পার্টটাকে স্ট্রেনথেন করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বা কি করা যেতে পারে, কি ধরনের পরিকল্পনা রয়েছে যদি বলেন। এই যে নাকর যে প্রোগ্রামগুলো, আমরা যে ফেজ 5, তার মানে ফেজ 1 থেকে শুরু হয়েছে। ফেজ 1 শুরু হয়েছিল 1992 সালে। ঠিক আছে, সো 92 থেকে আজকে 2024। সো লাস্ট যে ফেজ 5-এর ডিউরেশন হচ্ছে 2021-এ শুরু হয়েছে, এটা 26 অবধি আছে। সো এই ফেজ 5-এর যে পরিকল্পনাগুলো, এই ফেজ 5-এর যে গাইডলাইন বা পলিসি, সেটা হচ্ছে আপ টু ফেজ 4 আমাদের যা অ্যাচিভমেন্ট হয়েছে, যেখানে যেখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলো সব ঠিক করে তারপরে ফেজ 5-এর। এখন ফেজ 5-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা দেখা গেছে যে আমরা সবসময় অ্যাট রিস্ক ইন্ডিভিজুয়াল যারা পজিটিভ তাদের নিয়েই সবচেয়ে বেশি আলাপ আলোচনা করছি, কিন্তু বিগ গ্রুপ অফ পেশেন্ট যারা অ্যাট রিস্ক কিন্তু তারা নেগেটিভ, ওদের দিকে কিন্তু ধ্যান দিচ্ছি না। যার ফলে কি হয়, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ওদের তো বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না আমি যদি ঠিকমতো কাউন্সিলিং না করি। সো ওরা যদি সেম প্র্যাকটিস করতে থাকে, এবং ওদের যদি একটা ফলস সেন্স অফ সিকিউরিটি যে আমি তো এমন গেছি, আমি 4-5 জায়গায় আমার এমন আছে, বা আমি আইভি শট নিয়েছি, আমার তো এইচআইভি হয়নি, আমি নিতে চলি, যে এই যে জিনিসগুলো চলতে থাকে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, সো আমাদের টার্গেট এখন যেটা ফেজ 5, সেটা হচ্ছে অ্যাট রিস্ক যারা আছে, যারা নেগেটিভ পিপল, তাদের বেশি করে ফলো আপ করা, তাদের বেশি করে কাউন্সিলিং করা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইচআইভি রিলেটেড কাউন্সিলিং। আমাদের এসটিআই-এর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কাউন্সিলর আছে, আদার প্রোগ্রামের কাউন্সিলর আছে, যে যার লেভেলে, যে এসটিআই কাউন্সিলর এসটিআই নিয়ে কথা বলে, যে এইচআইভি কাউন্সিল এইচআইভি, এইভাবে সেগমেন্টাল কাউন্সিলিং যদি হয়, তাহলে ওভারঅল কিন্তু মানুষের কোনো বেনিফিট হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের বলি, এটা ইংরেজিতে বলা হয় ব্রেকিং দ্য সাইলো। মানে এই যে একাকিত্বটা, আমি আমার নিজের মানে পরিধির মধ্যে আমরা থাকবো না, অ্যান্ড আমরা সবাই উই ব্রেক দ্য ব্যারিয়ার। আমরা ব্যারিয়ার ব্রেক করে আমরা সবাই মিলে যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে বলে, যেখানে আমার
একটা পেশেন্ট, একটা ক্লায়েন্ট যদি সে এইচআইভি টেস্টিংয়ের জন্য আসে, ও যদি হাই রিস্ক বিহেভিয়ারের আন্ডারে থাকে, তার এসটিএ কাউন্সিল করা, তার কোনো মেটাবলিক ডিজিজ আছে কিনা, তার মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, তার রিপ্রোডাক্টিভ হেলথ ঠিক আছে কিনা, এই যে সব কিছু মিলিয়ে যে কাউন্সিলিং, এটার কিন্তু, কারণ আমরা কিন্তু এক জায়গায় বসে, এটাকে বলে সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ, মানে এক জায়গায় বসে আমি ওকে আমি বিভিন্ন জায়গায় হেল্প করতে পারবো। যে আপনার ডায়াবেটিসটা চেক করিয়ে নিন, আপনি আপনার একটা বুকের এক্সরে করিয়ে নিন টিবি আছে কিনা, আপনি আপনার যে যদি আপনার সেক্সুয়াল অর্গানে কোনো লিশন থাকে এটা পরীক্ষা করিয়ে নিন যে কোনো এসটিএ আছে কিনা। তাহলে মানুষটা বেনিফিট হচ্ছে, ইট এনকারেজ মোর পিপল টু কাম হিয়ার। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া অফ নাকো ফেজ 5। আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এটা দেখা গেছে যে এখনের যে জেনারেশান, ওদেরকে কিন্তু আপনি সারফেসে পাবেন না, ওদের কানেকশান কী করে হচ্ছে? থ্রো হোয়াটসঅ্যাপ, থ্রো ইনস্টাগ্রাম, থ্রো মেসেঞ্জার, থ্রো ডিফারেন্ট যে প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে আপনি যদি ভালো করে যে একজন পজিটিভ আসলো, ওর সঙ্গে যদি ভালো করে কাউন্সিলিং করেন, ওর থেকে যদি ওর ভার্চুয়াল কন্ট্যাক্টগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে ওই ভার্চুয়াল কন্ট্যাক্টগুলোকে আপনি এই নেটওয়ার্কের মধ্যে আনতে পারবেন, সো দ্যাট মোর অ্যান্ড মোর পিপল উইল বি স্ক্রিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যত বেশি স্ক্রিন করব তত বেশি বেরিয়ে আসবে, যত স্ক্রিন কম করব তত বেশি আমরা ছড়াতে থাকবো। দ্যাট ইজ এ সিম্পল মেসেজ। স্যার, মানে আরেকটা জিনিসও জানতে চাইবো, আপনি যেটা বললেন যে ওদের ওই চেইনটাকে ব্রেক করার জন্য একজনকে কাউন্সিলিং করে বাকিদেরকে যদি বের করা যায়, তো এরকম কি কোনো কেস এরকম হয়েছে আমাদের ত্রিপুরায়, বা এটার জন্য আরো কি ধরনের কাউন্সিলিং? অনেক হচ্ছে। যেমন এর এক মানে সিঙ্গেল মোস্ট উদাহরণ হচ্ছে আইভি ড্রাগ ইউজার। আপনারা জানেন যে এখন ত্রিপুরার সবচেয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে যে শিরাপথে যে নেশা করে, এবং এদের যে ক্লায়েন্ট মানে কারা এরা হচ্ছে স্কুল গোয়িং অথবা কলেজ গোয়িং। স্কুল গোয়িং বলতে ক্লাস 10, 11, 12, আর কলেজ গোয়িংয়ে যারা আছে এরা। সো দে আর দ্য ক্লায়েন্ট। পত্রপত্রিকা দেখেন, টিভিতে দেখেন, এগুলো অনেকগুলো ছেলে মারাও গেছে এই এইচআইভিতে আক্রান্ত হয়ে। তো এদের যখন একজন আসে, সে যখন ঝামেলায় পড়ে, সে যখন বুঝে যায় যে আমি তো এইচআইভি আক্রান্ত, তাকে যখন আমরা ভালো করে কাউন্সিলিং করি, তাকে যখন জিজ্ঞেস করি, হি আইডেন্টিফাইস। ওরা বলে আমার তোমার কে পার্টনার আছে, কারা আছে, তখন কিন্তু আইডেন্টিফাই করা যায়। এমন অনেক উদাহরণ আছে যেটা আমরা আজকে কি করে আমরা জানি যে 220টা স্কুলের মধ্যে এই ধরনের হচ্ছে, বা কি করে আমরা জানি যে কলেজের মধ্যে। দিস আর ফ্রম দিস ক্লুজ, ফ্রম দিস পজিটিভ পিপলরা এসে এখন ও যখন ঝামেলায় পড়েছে, ও বলছে যে ওকে যখন আমরা বলছি দেখো বাকিরা যদি তোমার কেউ থাকে তাহলে তাড়াতাড়ি পরীক্ষা করাও, পরীক্ষা করলে 100% ট্রিটমেন্ট আছে, কিউর নেই কিন্তু ট্রিটমেন্ট আছে। যে আজকে তুমি ট্রিটমেন্ট না করলে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী আগামী 5-7 বছরে, কিন্তু আজকের থেকে যদি তুই ট্রিটমেন্ট নাও এবং 95% এডিহারেন্স যদি তোমার থাকে, তুমি আরও হয়তো 30 বছর। তো একটা ছেলে বা একটা পরিবারের একটা লোক যে 5 বছরে মারা যেত, তাকে যদি আমি 25 বছর বেশি জীবন দান করতে পারি, দ্যাট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য সোসাইটি, ফর দ্য ফ্যামিলি। আচ্ছা স্যার, মানে আরেকটা জিনিস, মানে আমরা ত্রিপুরায় বিশেষ করে দেখছি যে এইডস বা এইচআইভিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে যখন পরীক্ষার কথা বলি, তখন এইডস পরীক্ষা করা বা এইচআইভির জন্য পরীক্ষা করাটা কিন্তু ম্যান্ডেটরি না, টোটালি ভলান্টারি। তো ওই জায়গাটাতে কি আমরা কোনো ধরনের রাজ্য সরকারের তরফ থেকে বা এরকম একটা জায়গায় আসা যায় যে এটা যেহেতু প্রবণতাটা বাড়ছে, তো এটা ম্যান্ডেটরি একটা টেস্ট যে না এটা করতেই হবে পার্টিকুলার এজের পর, এরকম কি কোনো করা যায়? এটার একটা আইনগত দিক আছে। আপনারা জানেন যে 2017 সালে এইচআইভি অ্যাক্ট চালু হয়েছে, ঠিক আছে। এইচআইভি অ্যাক্টের আন্ডারে কিন্তু এখনও এটাকে ম্যান্ডেটরি টেস্ট করা যায় না। ম্যান্ডেটরি টেস্ট একমাত্র কোর্টের রায়ে করতে পারে, যদি অনারেবল জাজ যদি কোনো দেয় যে ওর টেস্ট করার দরকার, তখনই করে। আদারওয়াইজ উইদাউট কনসেন্ট, যে কারোর সম্মতি ছাড়া এইচআইভি টেস্ট করানো যায় না, ঠিক আছে। তো এখন যেটা বললেন যে আমরা কি করে বেশি বেশি টেস্ট করাবো, দেয়ার আর 2 মেথডস। 2 ধরনের সিস্টেম আছে টেস্ট করানোর। আমাদের যে আইসিটিসি, যে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, 2 ধরনের আছে। একটা বলি আমরা যে সেলফ রিপোর্টিং, মানে আমি ভলান্টারিলি আমি আসলাম, নিজের থেকে আমি আসলাম, আমি পত্রপত্রিকা বা টিভি শুনে দেখলাম যে এই জিনিসগুলো আমার মধ্যে, এর মধ্যে যে কোনো একটা গুণ আছে, তো আমি সন্দেহ করছি যে আমি টেস্ট ওরা, এটা হচ্ছে ক্লায়েন্ট ইনিশিয়েটেড টেস্টিং,
ক্লায়েন্টরা নিজেরাই আসছে, ভলান্টারিলি আসছে, ওদেরকে আমরা কাউন্সিলিং। আরেকটা হচ্ছে প্রোভাইডার ইনিশিয়েটেড। প্রোভাইডার ইনিশিয়েটেড মানে ডাক্তারবাবুরা অথবা আমাদের যে টিআই প্রজেক্টে যারা আছে, ওরা কি করছে, ওরা এইভাবে আইডেন্টিফাই করছে। সো যেটা ক্লায়েন্ট ইনিশিয়েটেড সেটাকে আমরা বলি প্যাসিভ রিপোর্টিং, মানে ওরা ইচ্ছে হলে আসবে, ইচ্ছে না হলে আসবে না। আমার ইচ্ছে হলে আমি আসবো, না হলে আসবো না। দিস ইজ এ প্যাসিভ রিপোর্টিং। আর যারা প্রোভাইডার ইনিশিয়েটেড সেটা কিন্তু অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। তো আমরা এখন জোর দিচ্ছি অ্যাক্টিভ কেস ফাইন্ডিংয়ে, মানে আমি আপনার সঙ্গে কথা বলে আপনার হিস্ট্রি নিয়ে আমি বুঝলাম যে আপনার এইচআইভি টেস্ট করানো দরকার। যে এইভাবে কিন্তু আমরা টেস্ট ইনক্রিজ করছি। একদিকে আমরা অ্যাওয়ারনেস জেনারেশন, যেটা প্রথমে বললেন যে ব্রেকিং দ্য সাইলেন্স, আরও বেশি বেশি নিয়ে এই সম্বন্ধে কথা বলছি, কি করে ছড়াই নিয়ে বলছি, কি করে কন্ট্রোল করা যায় এগুলো নিয়ে বলছি। সো একটা সাইডে আমরা এটা প্রোপাগেট করছি। সেকেন্ড হচ্ছে আমরা যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত বা যারা প্রজেক্টে যারা টার্গেটেড ইন্টারভেনশন গ্রুপ যারা এইসব কাজ করছেন, ওদের এনজিওদের আমরা এনকারেজ করছি যে বেশি বেশি কমিউনিটি থেকে তুলে আনা, সো দ্যাট বেশি টেস্ট করা যায়। কিন্তু বাই ফোর্স এইচআইভির কোনো টেস্ট করানো এটা আইন বিরুদ্ধে, আমরা করতে পারি না। তবু আজকাল আমরা অনেক সময় ক্যাম্প অ্যাপ্রোচ করি, মোবাইল আইসিটিসি আছে যেটা ভ্যান নিয়ে ঘুরে যারা যারা করাতে চাইছেন, কিন্তু কনসেন্ট, কাউন্সিলিং, কনসেন্ট, কনফিডেন্সিয়ালিটি, এটা হচ্ছে তিনটে মূল মন্ত্র। তারপর হচ্ছে কারেক্টনেস অফ দ্য রেজাল্ট, আর নাম্বার 5 হচ্ছে কানেকশনস। এই যে 5টা সি হচ্ছে কাউন্সিলিংয়ের মূল মন্ত্র। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম আমি কাউন্সিলিং করব, তারপরে আমি তার একটা কনসেন্ট নেব, তারপরে আমি তাকে এনশিওর করব যে তার রেজাল্ট পজিটিভ আসুক। ওর রেজাল্ট পজিটিভ আসলে আমি ঘর থেকে বেরিয়ে, আমি ডিউটি থেকে বেরিয়ে বলবো না ওই দেখ ছেলেটা যাচ্ছে ও পজিটিভ। সো দ্যাট ব্রেক্স দ্য কনফিডেন্সিয়ালিটি। আমি যে টেস্ট করছি আমি 100% অ্যাসিউরেন্স দিয়ে বলবো যে এটাই পজিটিভ এবং এটার অন্যথা হবে না যেখানেই তুমি টেস্ট করো। এটা হচ্ছে কারেক্টনেস অফ দ্য রেজাল্ট। আমি ওকে কানেক্ট করে দেব যে তুমি এখন পজিটিভ, তুমি এই সেন্টারে যাও, এআরটি সেন্টারে যাও, ট্রিটমেন্ট নাও, তোমার এই প্রবলেম আছে, তুমি এই টেস্টগুলো করাও, প্লাস তোমার বিহেভিয়ারাল চেঞ্জ করো। সো এই হচ্ছে আমার কম্প্রিহেন্সিভ প্যাকেজ অফ কাউন্সিলিং ইন এইচআইভি। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি সাইলেন্সকে ব্রেক করতে পারবো এবং এর সম্বন্ধে আরও বেশি সচেতনতা বাড়াতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা চক্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কাউন্সিলিং এইডস এবং এইচআইভির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আমাদের এই প্রোগ্রামের নাম যেমন ব্রেক দ্য সাইলেন্স, আমরা সবাই মিলে যাতে এইডস এবং এইচআইভির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং সব রকম সাইলেন্স বা সব রকম প্রতিবন্ধকতাকে আমরা ঝেড়ে ফেলে দিতে পারি। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।